আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো রক্ষণশীল শুল্ক আরোপের আগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্থানীয় শিল্পের ক্ষতির বিষয়টি প্রমাণ করতে হয়, যা এক্ষেত্রে করা হয়নি। অথচ দেশের মোট রপ্তানির ৮৪% আসে পোশাক শিল্প খাত থেকে, যার মধ্যে নিট পোশাকের অবদান ৫৫% বা $২৮ বিলিয়ন। এই বিশাল খাতের স্বার্থকে উপেক্ষা করে ট্যারিফ কমিশনের এমন সিদ্ধান্ত নীতিগতভাবে চরম প্রশ্নবিদ্ধ। পরিসংখ্যান বলছে ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৪ ও ২৫ সালের নিট রপ্তানি বেড়েছে অ্যাবাউট ৯.৭২%। বাজার অর্থনীতির নিয়মে রপ্তানি বাড়লে সুতোর আমদানি বাড়বে, এটাই স্বাভাবিক। অথচ এই স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ১ কেজি সুতোর দাম $2.50 থেকে $2.60 সেখানে দেশীয় মিলগুলো চাচ্ছে $3 অধিক। প্রতি কেজিতে এই 40 থেকে 60 সেন্টসের এই বিশাল ব্যবধান রেখে নিট শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। জেনে শুনে এমন আর্থিক বোঝা কাঁধে নেওয়া হবে আত্মহননের শামিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্থানীয় স্পিনিং মিলগুলো আমাদেরই শিল্পের অংশ। বাট একটা সিঙ্গল সাপ্লাই চেইনের মধ্যে আপনি এক অংশকে সুবিধা দিয়ে, স্পেশালি ফরওয়ার্ড লিঙ্কেজের দুটো ইন্ডাস্ট্রি টেক্সটাইল এবং আরএমজিকে ক্ষতি করা, এটা যে কেউ বুঝে ইটস নট এ গুড আইডিয়া। আমাদের স্পিনিং মিলগুলি যদি আন্তর্জাতিক বাজারে তাদের সঙ্গতি রেখে মানসম্পন্ন সুতা সরবরাহ করতে পারে, তবে আমরা বিদেশমুখী হব না। এমনকি গুণগত মানের নিশ্চয়তা পেলে আমরা তাদের থেকে 10 থেকে 12 সেন্টস বাড়িয়ে দিয়েও কিনতে রাজি। কিন্তু কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএমজি সেক্টরের ক্ষতি হবে। তাছাড়া ইম্প্যাক্ট হবে আমাদের লিড টাইমে এবং আমাদের শিডিউল প্রোডাকশন তছনছ হবে। এটার একটা আমরা আইডিয়া পেয়েছিলাম যখন করোনাকালীন সময়ে, যখন সুতোর আমদানি বন্ধ ছিল, তখন আমরা জানি যে আমাদের পিআই দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে পিআই ক্যান্সেল, একটা প্রাইস দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে প্রাইস ক্যান্সেল করে ফেলা, অনেক কাহিনী আছে। আপনারা যদি আমাদের আরএমজির মালিক যারা টেক্সটাইলে আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন, এটা খুঁজে পাবেন। সো আমরা তা পুনরাবৃত্তি চাই না। আজ আমাদের নীতি নির্ধারকের কাছে প্রশ্ন, আমরা কি পোশাক শিল্পকে এগিয়ে নিতে চাই, নাকি এর অগ্রযাত্রা এখানেই থামিয়ে দিতে চাই? আমরা চাই সবাই মিলে বিকশিত হোক। তাই সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা, এনার্জি সিকিউরিটি, নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে চিঠিটা এনবিআরকে দিয়েছে সেটাও আপনারা দেখেছেন। সেখানে ওনারা একটা উল্লেখ করেছেন যে গত 2 বছরে, বিশেষ করে 23
24-এর তুলনায় 24-25 এবং পরবর্তী সময়ে সুতা আমদানি ইন্ডিয়া থেকে বেড়েছে, সঠিক। কিন্তু কেন বেড়েছে? এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত ছিল না এটা খতিয়ে দেখা? এটা কি ট্যারিফ কমিশনের উচিত ছিল না খতিয়ে দেখা? ওনারা কি এটা দেখেছেন? ওনারা এটা দেখেন। আসছে তো আপনারা সবাই জানেন 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে ইনসেন্টিভ, নগদ সহায়তা, দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে বা অন্যান্য যে ইনসেন্টিভগুলি ছিল এগুলি সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনার নিশ্চয় মনে আছে ওখানে কতগুলো এইচএস কোড দিয়ে বলেছিল এই এইচএস কোডের বিপরীতে কোনো ইনসেন্টিভ পাবে না। তো যার কারণে আপনি যদি দেখেন এরপরে পরবর্তীতে ওনারা সামান্য একটু রেখেছেন, সেটা হলো 1.2। সেই 1.2 পেয়ে আমরা কোনোভাবেই এই যে সুতার দামের যে পার্থক্য এটাকে কাভারেজ দিতে পারিনি। যেটা অতীতে আপনারা দেখেছেন সবসময় কিন্তু বাংলাদেশের সুতার সাথে ইন্ডিয়ার সুতার দামের একটা 20, 25, 30 সেন্টের একটা পার্থক্য সবসময় ছিল, আগেও ছিল। বাট আমরা তখন ইনসেন্টিভটা দিয়ে সেটাকে যতটুকু পারি কাভারেজ দিয়েছি, বাকিটা আমরা আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি হিসাবে আমরা সেটাকে কিছুটা আমরা বাড়তি দিয়েছি। কিন্তু ইনসেন্টিভ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। তাহলে আপনি ওই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে গিয়ে আবার দুইটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিতে চাচ্ছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? চায়না থেকে যদি ফ্যাব্রিক্স কম দামে, এখনও আমরা চায়না থেকে ফ্যাব্রিক্স আনতে পারি কম দামে, তাহলে বাংলাদেশের যে এই হাজার হাজার স্পিনিং মিল, সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি স্পিনিং মিলকে বাঁচাতে গিয়ে আপনি বাকি ফরওয়ার্ড লিঙ্কেজের সবগুলিকে বন্ধ করার ব্যবস্থা করতেছে। ডেফিনেটলি স্পিনিং মিল ভালো নেই, তাদের সুতা বিক্রি হচ্ছে না। কিন্তু বিক্রি কেন হচ্ছে না সেটাকে আমলে নিয়ে তাদেরকে ইনসেন্টিভ দেন, বা যেটা ইতিমধ্যে আপনাদের ওখানে বলেছে যে আপনি দেখেন গ্যাস বিলের মূল্যটা যখন 12 টাকা থেকে 30 টাকা করলো, তখনই তো আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এই বিশাল একটা চাপে পড়ে গিয়েছিল, নন কম্পিটিটিভ হয়ে, তাই না? তো সেই জায়গায় আপনারা ওখানে কি নজর দেন যে ওখানে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, সেটা না করে আপনি এটাকে যখন বন্ধ করে দিবেন, মানে আমদানিটা বন্ধ করে দিবেন। আচ্ছা, এরপরে কি করছে দেখেন, ব্ল্যান্ডেড সুতা কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে হয় না, কিন্তু ওনারা ওই চিঠিতে ব্ল্যান্ডেড সুতাগুলিকেও বন্ধ করার কথা বলেছে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কারণ আমাদের দেশীয় স্পিনিংগুলি ব্ল্যান্ডেড সুতা কিন্তু পর্যাপ্ত পরিমাণে করতে পারে না, বিশেষ করে স্পেশাল টাইপের কিছু সুতা আর আপনার যে ম্যানমেড ফাইবারের যে বিষয়গুলি, এগুলি কিন্তু আমাদের জন্য এখন সামনের দিকে আরও অনেক বেশি আকারে আমাদেরকে যেতে হবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রি যেতে পারে না। আপনি জানেন যে ম্যানমেড ফাইবার নিয়ে এর আগে আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু এনবিআর সেখানে যথাযথ পলিসি না দেওয়ার কারণেই এখন পর্যন্ত ম্যানমেড ফাইবারের জায়গাটাকে আমরা গ্রো করতে পারিনি। তো এই সব কিছু মিলিয়ে আপনারা যদি দেখেন যে এখানে ওনারা একটা যুক্তি দিয়েছেন যে ওদের ম্যানুফ্যাকচারিং কস্ট কত এবং তারা আমাদের কাছে সেল করে কত। তো ম্যানুফ্যাকচারিং কস্টের চেয়ে কমে সেল করে কেন করে? কারণ তাদেরকে আপনারা জানেন যে রোড ট্যাপ নামে একটা ইনসেন্টিভ 11 রুপি অথবা 3.88 হুইচ ইজ লোয়ার একটা ইনসেন্টিভ তারা পায়। তারপরে আবার তারা ওখানে যে ইনভেস্টমেন্ট যেটা করবে সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ব্যাংক লোনটা নেবে, লোনের 40% কতগুলি রাজ্যে আপনার ওরা কায়দাটা টেকনিকটা কী করেছে যে রাষ্ট্রীয়ভাবে তারা যদি কোনো কিছু দেয় সেটা হয়তো WTO রুলসে কভার করবে না, কিন্তু ওরা কী করবে স্টেট পর্যায়ে গিয়ে ওইটা দিচ্ছে, তারা দিয়ে তাদেরকে ওখানে ইনসেন্টিভ, তারপরে শ্রমিকের বেতনের আপনারা জানেন যে 5,000 রুপি করে শ্রমিকের বেতন পুরুষের আর মহিলাদের জন্য 6,000 রুপি করে দিচ্ছে, দিয়ে তাদেরকে নানাভাবে টিকে থাকার জন্য সরকার সহযোগিতা করতেছে। আর আমাদের এখানে কি হচ্ছে, একটার পর একটা আমাদের যতগুলি এক্সপোর্ট সেক্টরের ইনসেন্টিভ বলেন বা সহযোগিতা ছিল সবগুলি কিন্তু গত 2-3 বছরে বন্ধ করে দেওয়া হয়েছে। ইনসেন্টিভ বন্ধ, আপনার ইডিএফের যে ফান্ড ছিল $7 বিলিয়ন, সেটাকে আনতে আনতে 2 বিলিয়নে এনেছে এবং IMF-এর দোহাই দিয়ে ওটাকে কমিয়ে এনেছে, এবং কমিয়ে আনার পর এটা আর আমরা খুঁজে পাই না, এখন 2 বিলিয়নকে খুঁজে পাওয়া যায় না, তাই ওইটা আমাদের নাই। 5,000 কোটি টাকার একটা
প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিমের একটা ফান্ড ছিল 5% ইন্টারেস্টে, প্রথমে এটা 2.5% ছিল, পরে 5% করেছে, সেইটাও কিন্তু গত এপ্রিল থেকে বন্ধ হয়েছে। আবার ইন্টারেস্ট রেট 15 থেকে 16%। একটা একটা আজব জিনিস আমরা ইদানিং দেখছি, লক্ষ্য করছি যে আমরা এটা আমার 38 বছর জীবনে আমি দেখিনি কখনো যে এক্সপোর্ট করে ডকুমেন্টস ব্যাংকে দিলে সেই ডকুমেন্ট পারচেস করে ইন্টারেস্ট বসাই দেওয়া, আমি কখনো ব্যাংকে এই জিনিস দেখিনি, যেটা এখন ব্যাংকগুলি করছে। অর্থাৎ এই জায়গায় যেই কথাটা আমি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমরা গত সরকারের আমলে ব্যাংক লুটপাট হয়েছে, বিদেশে টাকা পাচার হয়েছে, আমরা শুনেছি, দেখেছি, বা এটার ভুক্তভোগী আজকে ব্যাংক সহ টোটাল ইন্ডাস্ট্রি, দেশের অর্থনীতি। কিন্তু এখন কি হচ্ছে, এখন ব্যাংকগুলি নানা কায়দায় ব্যবসায়ীদের টাকা লুটে পুটে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলি আসলে খতিয়ে দেখা দরকার। দেখে সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। আমরা যারা লোকাল সুতা ব্যবহার করছি, এই লোকাল সুতাটা কিন্তু ব্যবহার করার জন্য যে ইনসেন্টিভ সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে আমরা বেশি সুতা, বেশি প্রাইস দিয়ে সুতা কিনলাম উইথ দি আন্ডারস্ট্যান্ডিং যে আমরা একটা ইনসেন্টিভ পাবো, কিন্তু ইউজ করার পরেও কিন্তু আমরা এখন সেই ইনসেন্টিভটা ব্লক হয়ে আছে, আমাদের কিন্তু ক্যাশ ফ্লোতে আটকে গেছে। আরেকটা পয়েন্ট একটু আপনাদের জানাতে বলি যে আপনারা বললেন এই যে আমরা যে ইম্পোর্ট করি সুতাটা, কেন ইম্পোর্ট করছি এই কারণে যে এই কম্পিটিশনে টিকে থাকার জন্য ইন্ডিয়া থেকে যেই ধরনের প্রাইস আমরা পাচ্ছি, যে ক্যাশ ইনসেন্টিভের যে আমি বলবো যে মানে যে সাবসিডিটা, এই সাবসিডিটা যখন ডিফারেন্সটা দেখবেন, ডিফারেন্সটা কিন্তু একটা ভালো ডিফারেন্স। এটার জন্য কিন্তু আমরা যারা এখানে বসে আছি, যারা আমরা নিট ইন্ডাস্ট্রিতে আছি, আমরা কিন্তু এর জন্য ইন্ডিয়া থেকে সেই সুতাটা কিনি, কারণ আমরা মানে বেটার প্রাইস, মোর কম্পিটিটিভ প্রাইসে কিনছি। তো এর জন্য আমাদের চয়েস যে আমরা কি সেটা লোকাল সুতা নিব লিড টাইমকে মাথায় রেখে, নাকি আমরা ইম্পোর্ট করব প্রাইসকে মাথায় রেখে। এর জন্য এই দুটো ফ্যাক্টর কিন্তু আপনাদের জানার উচিত যে কেন ডিসিশনটা হয়। এবং যেটা ফাইনালি যেটা বললো যে আমি এই মিটিং এর মাধ্যমে আমি আমাদের গভর্নমেন্টকে বলবো যে আমাদের ক্যাশ ইনসেন্টিভটা আসলে মানে এখনো রিলিজ হয়নি। আমার মনে হয় সামনে ঈদ আছে, আমাদের মানে বোনাস দিতে হবে, এগুলোর সাথে যদি ইনসেন্টিভটা রিলিজ করা হয়, যেটার জন্য আমরা সুতাগুলো কিনেছি লোকাল থেকে, এটা বিনয়ের সাথে আমি অনুরোধ জানাবো আমাদের অর্থ উপদেষ্টাকে। যদি 10 থেকে 15 সেন্স থাকে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে পার কেজিতে প্রায় 30 থেকে আপ টু 60 সেন্স পর্যন্ত তফাৎ আছে পার কেজিতে, ওকে, which relates to about I think 8% on FOB. Again, আমি একটু আগে বলেছিলাম 55%, তার মানে আমার যদি $50 বিলিয়ন যদি এক্সপোর্ট থাকে, তার মধ্যে $28 বিলিয়ন হলো নেটসে যারা ব্যবসা করে তাদের কিন্তু এফওবিতে অনেক ছোট থাকে, মানে নিটের স্বাভাবিক বলি একটা শার্টের দাম একটা গেঞ্জির দামের থেকে অনেক বেশি, শার্ট আর গেঞ্জি বুঝেন তো। সো নিট ইজ ভেরি 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 খুবই কম্প্যারেটিভ। তো ওখানে 1-2 সেন্সের নিয়ে বায়ার কান্ট্রি অফ অরিজিন পাল্টিয়ে ফেলে। 8% অন এফওবি ইটস কোয়াইট ইম্পসিবল। আপনি বলছেন 66% যে কনজিউমার, কারা নিচ্ছে? হ্যাঁ নিচ্ছে, যেমন আমি বলি, আমি যখন শর্ট পড়ে যাই কিছু কিছু লোকালে নেই। আর সেকেন্ড 66% ছিল আমাদের কিছুদিন আগ পর্যন্ত ইনসেন্টিভ ছিল, কিন্তু তো ইনসেন্টিভ দিয়ে এই প্রাইস ডিফারেন্সে এসকেলেট করে আমরা মোটামুটি ওখান থেকে নিতাম। যে কোয়ালিটি লাগে সেটা লোকাল ইন্ডাস্ট্রি আমাদের আসলে কেটার করতে পারে না, তাদের পক্ষে কিছু হাই কোয়ালিটি সুতা তারা দিতে পারে না, স্পেশাল ব্লেন্ডেড সুতা তারা দিতে পারে না। এবং যে কোয়ালিটি সুতা আমাদের একদম নিশ বা টপ অফ দ্য ব্র্যান্ড যে সুতাগুলো চায় বা যে সার্টিফিকেশন চায়, সেই সবগুলো দেওয়ার মতো সক্ষমতা আমাদের বাংলাদেশ স্পিনিংগুলো না। আমি যদি একটা উদাহরণ দিই, আপনি যদি সাস্টেনেবিলিটি স্কোরিং চান, আজকে বাংলাদেশের একটাই স্পিনিং আপনাকে সাস্টেনেবিলিটি স্কোরিং দিয়ে কোনো সুতা সাপ্লাই করতে পারবে না। কিন্তু আমার অনেক বাইরে তো চাচ্ছে, আমি ওই সুতা কোথেকে আনবো? আমি ওই অর্ডার বাংলাদেশ থেকে সরাই দিব? ধরেন আমি 30% সুতা যদি বিদেশ থেকে আনি, ওই অর্ডারগুলো তো আমার কোনো মতেই মানে না নেওয়ার কোনো কারণ নাই যে আমি লোকাল স্পিনিং বাঁচিয়ে দিকে আমি 30% গার্মেন্টস ফ্যাক্টরিকে মেরে ফেলবো। সুপ্রিমা রাইট, প্রিমা সুপ্রিমা অনেক অনেক স্পেশাল সুতা আছে। আমি আরেকটা জিনিস বলি,
তুলনাটা জাহিদ ভাই পুরোপুরি ঠিক হয় না, কারণ আপনি লোকাল ইউজ যেগুলো আমরা করি সেগুলো উই আর বাউন্ড যে আমি যদি লোকাল প্রোডাক্ট থাকুক না থাকুক, পেঁয়াজ কম খাবো, ওই পেঁয়াজ যদি বেগুনি দিয়ে পেঁয়াজও বানানো যায় বা এরকম কোনো কথা আমরা শুনছি অতীতে, ওগুলা করা যাবে। বাট আমি যখন ইন্টারন্যাশনাল হাতেম বাজিরা বলবো যে বিজনেস যখন আমি ইন্টারন্যাশনাল মার্কেটে করি, আমার গ্লোবাল কম্পিটিশন, আমার র মেটেরিয়ালস প্রাইস কিন্তু বায়াররা গ্লোবালি ঠিক করে যে এখন গ্লোবাল মার্কেটে ইয়ান প্রাইস এই আছে, ইয়ান প্রাইস যদি $5 হয় গ্লোবাল মার্কেটে বায়ার বাড়াই দিবে, কিন্তু শুধু বাংলাদেশের জন্য কোনো বায়ার আপনাকে প্রাইস বাড়াই দিবে না, বিকজ সে তো গ্লোবাল সোর্সিং করে। আর আপনি যদি বলেন সুতার কথা, সুতাতে কিন্তু লোকাল ইউজের জন্য অলরেডি 40% এর মতো ট্যাক্স আছে, সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কিন্তু সেটা নিয়ে কোনো অবজেকশন দিচ্ছি না, বিকজ লোকালি যেটা আপনি ইউজ করবেন অফকোর্স সেখানে আপনি ট্যাক্স বসান, সেখানে আপনি যা ইচ্ছে তা করেন, এবং 40% আছে অলরেডি ট্যাক্স, তারা সেইগুলো কিন্তু ভালো পাচ্ছে, 40% এক্সেস প্রিমিয়াম একটা প্রাইস তারা পাবে দিকে লোকাল ইউজ করে, দিকে মাত্র 3 টাকা ভ্যাট। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে ট্যাক্স বসে আপনি আমাকে কম্পিটিভ রাখতে পারবেন না। আপনি দেখবেন যে দুনিয়াতে অনেক বড় বড় দেশের মধ্যে বিশাল যুদ্ধ চলতে থাকে, কিন্তু ব্যবসা আবার চালু থাকে। আমি যদি বলি টার্কির সাথে আপনার ইসরায়েলের কিন্তু পলিসিগতভাবে অনেক কমই নানান রকমের ইয়া চলতেছে, কিন্তু ব্যবসা কিন্তু চালু আছে, তাদের কিন্তু ব্যবসা বন্ধ হয় নাই। ইভেন বাংলাদেশ সরকার গত সপ্তাহে দেখছি 1 লাখ টন ডিজেল কিনবে ইন্ডিয়া থেকে। তো বাংলাদেশ সরকার যদি নিজে কিনতে পারে ডিজেল, বাংলাদেশ সরকার যদি নাকি তার পারচেজ ইনক্রিজ করছে 7%, তার আগের বছর তুলনায় গত বছর ইন্ডিয়া থেকে, তাহলে আমরা বেসরকারি খাত কি দোষ করছি? আদানি পাওয়ার কিন্তু এখনো নিচ্ছি আমরা, রাইট, হ্যাঁ, আদানি পাওয়ার আমরা নিচ্ছি। বিজেপি কিন্তু স্ট্রংলি অপোজ করেছে, ওর পরে আমাদেরকে মিটিংয়ে ডাকা হলো এবং ওখানে ডিসকাশন হলো। বাট ভেরি আনফর্চুনেটলি এই যে আপনি বললেন যে তা ওটাও একতরফা করেছে। মিটিংয়ের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা সবাই মিলে আর একটু আলোচনা করব, আর একটু গবেষণা করব কেন এই ডিসক্রিপেন্সি, কিভাবে আমাদের স্পিনারদেরকে কম্পিটিটিভ করা, আমাদের কি সমস্যা হবে, এটা নিয়ে আলোচনা করার কথা। আনফর্চুনেটলি আলোচনার আগেই অথবা শেষ করার আগে ওনারা এইভাবে একচেটিয়া একটা সার্কুলার প্রপোজ করেছে এনবিআরকে। সেকেন্ডলি এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা মিটিং মিনিটসের আগে। ও আরেকটা জিনিস, তো আমরা অনেকে বলি তাহলে আপনারা কি ফিডব্যাক দিয়েছেন নাকি, এটা ফিডব্যাক দিব যে ওটা কিন্তু ওই মিটিং মাইনুটস পাওয়ার পরে। আমরা মিটিং মাইনুটস যেই ওই আলোচনার মিটিং মাইনুটস পেয়েছিলাম 13 তারিখ, কিন্তু ওনারা কিন্তু 12 তারিখেই চিঠি দিয়ে দিছে এনবিআরকে যে এইটা এক্সিকিউট করা হোক। তো ওটা দেখে তো মনে হচ্ছে এটা প্রি প্ল্যান, তো ওটা আমার কাছে। সেকেন্ডলি আমরা বারবার ইন্ডিয়ার কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড আমরা টোটাল আপনার ইম্পোর্ট বন্ধ, মানে ডিউটিটা ইম্পোজ করা শুধু ইন্ডিয়া না, দ্য ফ্যাক্ট রিমেন্স আমরা মেজরিটি ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমি আমাদের যে সমস্ত মানে ইকোনমিক ফার্মগুলি যারা আছেন, মানে অর্থনৈতিক বিশ্লেষক যারা করেন বিশ্লেষণ, তাদেরকে দিয়ে সরকার যদি একটা ইয়ে নেয়, ওয়ার্ল্ড ওয়াইড স্পিনিং মিলগুলি যে বিভিন্ন দেশে হচ্ছে, ওই সমস্ত স্পিনিং মিল ইন্ডিয়াতে 1 লাখ স্পিন্ডালের একটা স্পিনিং মিল করতে কত টাকা ইনভেস্ট হয়, বাংলাদেশে কত টাকা ইনভেস্ট হয়, ইন্দোনেশিয়ায় কত, ভিয়েতনামে কত, পাকিস্তানে কত, এই কয়টা যদি তুলনামূলক বিশ্লেষণ করে তাহলেও সেখানে বের হয়ে আসবে যে বাংলাদেশে কেন এই ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি হয় বা কেন সুতার দামটা বেশি। বাকিরা আমরা আইসিইউর মধ্যে আছি, কিন্তু তাই বলে তো আরেকজনকে মাইরে আমি বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার করতে হবে, ওনারা কিভাবে উদ্ধার হবে সেটা ওনাদের পলিসি তৈরি করতে হবে, কিন্তু আরেকজনকে আটকায় না, আরেকজনকে মারে না, ওনাদের একমাত্র বায়ার আমরা। যেখানে আমি যদি অন্য একটা কোশ্চেন করি, ইন্ডিয়া এক্সপোর্ট করে, পাকিস্তান এক্সপোর্ট করে, ইন্দোনেশিয়া এক্সপোর্ট করে, ইভেন টার্কি এক্সপোর্ট করে, উজবেকিস্তান এক্সপোর্ট করে, আমরা বাংলাদেশ কেন শুধু এক্সপোর্ট করতে পারে না? আমার র মেটেরিয়ালসের তুলনায় আপনি বলবেন আমার যে অ্যাকসেসরিজ যে ইন্ডাস্ট্রি আছে তারা $1.6 বিলিয়ন এক্সপোর্ট করে, ডাইরেক্ট এক্সপোর্ট, আমাদের সাপোর্ট না। তারা তো তাদের সব র মেটেরিয়ালস বিজনেস থেকে আনে, তাদেরও তো বন্ড আছে, এই বন্ডকে পার হয়ে তারা কিন্তু ডাইরেক্ট এক্সপোর্টে চলে গেছে $1.6 বিলিয়ন। আপনি তো $16 বিলিয়ন এক্সপোর্ট করতে পারেন ডাইরেক্ট সুতা, তো অন্যরা এক্সপোর্ট করতে পারলে আপনারা পারেন না কেন? বিকজ আপনাদের কম্পিটিটিভনেসের অভাব। ওই জায়গাতে হাত দিতে হবে, কিভাবে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। ইনসেন্টিভ নিয়ে যেটা নাকি বলছে ইনসেন্টিভ বন্ধ হয়ে গেলে কি হবে? হ্যাঁ, বেসিক সেকশনে সারা দিনে সাপোর্ট দেয়, কিছু না কিছু সাপোর্ট দেয়, সেই সাপোর্টটুকু আপনি নিতে পারবেন, কিন্তু সারা জীবন আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে ইন্ডাস্ট্রিকে গ্রো করতে পারবেন না। গত 30 বছর ধরে বাংলাদেশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, এবং ইনসেন্টিভের সম্পূর্ণটাই নিয়েছিল বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো, কারণ গার্মেন্টসগুলো পাইতো না। আমাদের গার্মেন্টস ইনসেন্টিভ তেমন ছিল না বললেই চলে, ওভেন বলেন, নিট বলেন, এটা নিটে যেটা দেওয়া হয়তো লোকাল সুতা ইউজের জন্য। 30 বছর ইনসেন্টিভ নেওয়ার পরে এটা সক্ষমতাটা কোথায় দাঁড়াইছে? আজকে এই কথাগুলো আমাদের কোশ্চেন করতে হবে। আরো দিব আমরা, কোনো সমস্যা নেই, সরকার যদি মনে করে বেসিক সেক্টর টিকা রাখার জন্য সাপোর্ট দিবে, ওই সাপোর্ট দিতে গিয়ে
যারা মাদার ইন্ডাস্ট্রি ফরওয়ার্ডিং যারা মেইনলি যারা তাদের পায় তাদেরকে তো মেরে ফেলার কোনো কারণ নাই, কারণ তাদের সক্ষমতা থাকলে তারা নিজেরা সরাসরি রপ্তানি করতে পারতো। সেই জায়গাতে আমাদের নজর দিতে হবে। বলে যাচ্ছি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আইসিইউতে আছে, তো আইসিইউ থেকে বের করার দায়িত্ব কিন্তু সরকারের, বাংলাদেশ ব্যাংকের পলিসিগত সাপোর্ট দিয়ে, কিন্তু সেই জায়গাটা কি আমরা পাচ্ছি? সেই জায়গায় তো আলোচনাও প্রয়োজন মনে করছে না সরকার। আমি যেটা আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি, সরকার যদি আজকে দেখেন ট্যারিফ কমিশনের কথা বলতে হয়, ট্যারিফ কমিশন কেন একতরফা শুধু বিটিভিকে নিয়ে মিটিং করলো? কেন বিটিভিকে নিয়ে যেদিন একতরফা মিটিং করলো, ওই দিন যখন আমি যখন একটা চিঠি দিলাম, আমি এবং পরবর্তী বিজিবিও চিঠি দিল, তখন তাদের টনক নেড়েছে। তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেনাপোল দিয়ে সুতা আমদানির ব্যাপারেও তারা একতরফা শুধুমাত্র বিটিভির সাথে মিটিং করে একটা প্রতিবেদন দিয়ে বেনাপোল দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে। তো এইটা এই একতরফা যখন মানে চোখ যখন খোলা থাকে আর বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সরকারের এই ডিপার্টমেন্টগুলির সমস্যা, ইন্টিগ্রিটি নিয়ে তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠে গেছে। রাজনৈতিক কোনো কারণ আমরা এখানে খোঁজার চেষ্টা করি না বা করবো না, কিন্তু আমি এখানে একটা কথা একটু বলতে চাই যে বাংলাদেশের পাট শিল্প একসময় বিলুপ্ত হয়ে গেছে, আপনারা জানেন। আজকে পোশাক শিল্প বিলুপ্ত হওয়ার শুরুটা আমি দুর্ভাগ্যজনকভাবে আমি এই লেবার ল এবার যেটা হয়েছে প্রাসঙ্গিক ক্রমে, যদিও আজকে সাবজেক্ট না তারপরও বলতে হয়, লেবার ল যেটা হয়েছে এই লেবার লটাই যথেষ্ট আগামী দিনে পোশাক শিল্পকে মানে ধ্বংসের মানে শুরুটা কিন্তু হয়ে গেল এই লেবার লর এবারে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। পিএসসিবি কটন নামে একটা কটন গ্রো করে একটা বড় ব্র্যান্ড, আমি ওই ব্র্যান্ডের কাজ করি। ইন্ডিয়াতে ওরা গুজরাটে ওই একটা স্পিনিং মিলকে এরকম কয়েকটাকে ওরা পিএসসিবি কটন তৈরি করার জন্য ব্যবস্থা নিয়েছে। এখন যদি তার অর্ডারটা করার জন্য আমি যদি ওই সুতাটা আনতে না পারি, তাহলে বাংলাদেশ কি সেই জায়গাটা দিতে পারবে? এটা এসান শুরুতেই বলেছিল যে নানা রকমের প্যারামিটার দিয়ে, নানা কমপ্লায়েন্স ইস্যু দিয়ে আমাদেরকে কিছু কম্পিট করতে হয়। তো বাংলাদেশ যদি সেই জায়গাটা দিতে ব্যর্থ হয়, তাহলে আলটিমেটলি কী হবে? তখন বাইরেরা অন্যদিকে যাবে, এটা স্বাভাবিক। আমি যদি ওই কোয়ালিটি ওই জিনিস যদি দিতে না পারি, তাহলে অন্যদিকে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশে স্পিনিং মিলগুলি তখন ওইটা দেওয়ার জন্য তারা কত প্রস্তুতি নিবে, চেষ্টা করবে। বাট এটা যতক্ষণে চেষ্টা করে আসবে, ততক্ষণে যদি মার্কেটটা একবার সরে যায়, মনে আছে আপনাদের শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে কিন্তু এই পোশাক শিল্পের মার্কেটটা এসেছিল। তো যদি ওই শ্রীলঙ্কা কিন্তু আর কিন্তু ফেরত দিতে পারে না। তো যদি একবার যদি সরে যায়, তাহলে কি আবার ফেরত আনা সম্ভব কিনা? ইন্ডিয়া যেখানে এত রকমের ফ্যাসিলিটি দিয়ে ইন্ডাস্ট্রি করার জন্য সুযোগ দিচ্ছে, বিগত দিনগুলি তো আমরা লোকাল সুতেই সবচেয়ে বেশি ব্যবহার করেছি। সুতরাং সামনে আমরা যদি সরকার যদি এরকম কোনো দায়িত্ব নিয়ে ওইভাবে আমাদের সাথে বসে কোনো কস্ট মিনিমাইজ করে আনতে পারে, অবশ্যই আমরা লোকাল সুতা ব্যবহার করি। another thing, আপনি জাস্ট যদি আমি আপনাকেই উদ্দেশ্য করে বলবো, তহিদ ভাই শুনুন, আমরা কিন্তু আমি পার্সোনালি যদি লোকাল মিল থেকে যদি লোকাল মিলের দাম যদি 20 সেন্ট বেশিও থাকে, আমরা লোকালটাই অ্যাবসলুটলি এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যদি আমি দেখি যে লোকাল মিলে প্রাইস যদি 20 সেন্ট বেশি থাকে, আমি বলছি আমার কাছে নেগোশিয়েট করার দরকার নেই। সো ইটস নট, আমরা এগেন আই লাইক টু স্টে ওয়ে ফ্রম দ্য পলিটিক্যাল সাইড অফ ইট। সেই জন্য বলছি আপনি গ্লোবালি দেখেন, ওকে, আপনার আমার মেইনলি সিভিসিগুলো হয় ইন্দোনেশিয়া, চায়না অ্যান্ড এটসেট্রা, ওটার উপর ডাম্পিং করে দিয়েছেন। সেকেন্ডলি, আমার তো নিট তো ইনফ্যাক্ট ইম্প্যাক্ট হবে 55%। এটা ছাড়া ডেনিম বলেন, ওভেন বলেন, ওভারঅল আমার কনজামশন 75% কিন্তু ইম্প্যাক্ট হবে। আমার রাইট অ্যাপের মধ্যে কিন্তু ডিটেল আছে ওখানে, আপনারা যদি দেখেন। সো ইটস নট অনলি দ্যাট। সেকেন্ডলি, ওকে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট? আপনি ধরেন আজকে যদি 30 থেকে 60 সেন্ট যদি পার কেজিতে পারে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অ্যান্ড হোয়াট শুড আই ডু? চুপ করে বসে থাকবো আমরা? আই উইল নট এবল টু সেল। সুতোর দাম বাড়লে টেক্সটাইলের কাপড়ের দাম বাড়বে, কাপড়ের দাম আমার আরএফজির পড়বে, স্নোবল এফেক্ট। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? লেটস নট গিভ ইট এ দিস থিং, এটা কোন দেশ থেকে নিলাম দিস থিং। আমি বললাম আমার সুতোর দাম যদি 30 থেকে 60 সেন্ট বাড়ে, হোয়াট উইল হ্যাপেন টু মাই ম্যানুফ্যাকচারিং? আমি তো ইন্ডিয়াতে বিক্রি করি না, আমি আমেরিকা, ইউরোপ অ্যান্ড এটসেট্রা। হোয়াট উইল হ্যাপেন টু, ওইটার জবাবটা আমাকে দেন। এগেইন বারবার বলতেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, দ্যার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। কোনো এখানে ভুল বোঝার কিছু, আমরা চাই যে আমাদের ব্যাকওয়ার্ড স্ট্রং হোক। আলহামদুলিল্লাহ
আপনার টেক্সটাইল মোটামুটি হয়েছে, স্পিনিংয়ে দের আর ওয়ে টু গো, স্পেশালাইজ এটাও হবে, কিন্তু ট্যারিফ ইজ নট দ্য সলিউশন। আপনি শুল্ক দিয়ে এটা সলিউশন না। আপনাকে দেখতে হবে আমাদের যে অনেকগুলো কান্ট্রি বলছে ওরা অনেক অ্যাডভান্টেজ নেই, ওরা WTO-কে পাস দেওয়ার জন্য স্টেট লেভেলে বিভিন্ন নামে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্নভাবে সহায়তা করে। উই হ্যাভ টু, আমাদেরকে ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। ইয়েস, স্পিনিং মিলস ওরা, আমরা কিন্তু সবসময় বলেছি, সবখানে বলেছি যে আমরা জানি ওনাদের কত কষ্টে আছে, বাট সাপ্লাই চেনে, একই সাপ্লাই চেনে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আপনি যদি ওইভাবে করেন, ফরওয়ার্ড লিঙ্কেজকে এফেক্ট করে ওদেরই ক্ষতি করবেন আপনি। দ্যাটস দ্য মেসেজ আই ওয়ান্ট টু গিভ। ইউনিটটা তো আমি দিব, দিলে আমি যখন এক্সপোর্ট করবো ডেফিনেটলি আই শুড গেট ইট ব্যাক। আপনাদের মনে আছে 30 বছর আগে যারা অ্যাক্সেসরিজ বিজনেস করতো তারা বিউটি দিয়ে মাল ছাড় করতো এবং ওই মালটা এক্সপোর্ট করলে আবার টাকা রাখতো। এখন হোয়াট হ্যাপেন্স টু মি, এইটা কি হবে, ইন্ডিয়া এখানে কি করবে, সেই ভয়ে কিন্তু বিজিএমই এসেছে যে তাদের ইনভেস্টমেন্টটা কি হবে। কারণ যারা টেক্সটাইল করেছে বা স্পিনিং করেছে তাদের অনেক বড় ইনভেস্টমেন্ট। ভাই আপনি কেন দেখছেন না যে আরো 5000 এসএমই আছে যারা মাত্র 2টা সার্কুলার নিতে গিয়ে সুতা কিনে নিটিং করে আবার দিয়ে বিক্রি করে গ্রে কাপড়, আবার ডাই মিলে এটাকে যখন ডাই করে বিক্রি করে তার ওখানে কত রকম এমপ্লয়মেন্ট আছে। মাই ওয়ারি ইজ আমার এমপ্লয়মেন্ট লস হবে। গত 15 মাসে আপনারা ভালো করে দেখেছেন, আপনাদের কাছে আছে কতগুলি বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, এতে কত এমপ্লয়মেন্ট চলে গেছে। এইটা দিয়ে এই যে ট্যারিফের এই ইস্যুটা এসেছে, এইটা দিয়ে আর কত এমপ্লয়মেন্ট চলে যাবে। এট দ্য সেম টাইম স্পিনারদের যে প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা 3 জন বসে সরকারের যেখানে উচিত ছিল বসে আমাদের সাথে সবার সাথে বসে একটা উইন সলিউশন যেটা আপনাদের মাঝে থেকে এসেছে সেটা করা। সেজন্য বলছি এই কমপ্লিকেশনগুলি তৈরি না করে যেটা 40 বছরে এই বন্ড সুবিধাটা তৈরি হয়েছে, প্লিজ ফর গড সেক গভর্নমেন্টকে বলছি আমাদেরকে নিয়ে বসেন, ফাইন্যান্স মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয়, ইভেন দ্য লেবার মিনিস্টার, সবাই বসে অ্যাডভাইজার 4 জন বসে সবাই মিলে একসঙ্গে আমাদের মাদারটাকে কথা বলি। মাদার ইজ হোয়াট টোটালি পঞ্চায়েত মিলিয়ে কথা বলছি। দয়া করে ইন্ডিয়াকে সেপারেট করিয়েন না, কারণ আমরা তো এই ইস্যুটা তোমার পাকিস্তান থেকেও আনবো, এই ইস্যুটা তো আমরা ইজিপ্ট থেকেও আনবো, আনছি কিন্তু। এবং বাংলাদেশ সরকার আমেরিকার সাথে একটা বড় চুক্তি করেছে definitely the current situation যে আমরা তুলা আনি বাংলাদেশে রাখবো, যে কোনো সময় করতে পারবো। These are the things আমরা করতে চাই। আমরা কিন্তু সবাই একসাথে না থাকলে একজনকে বলুই দিয়ে মারলে কিন্তু এই $50 বিলিয়ন বিজনেস করতে না। আমরা কেন বেশি কনসার্ন এই জন্য বেশি যে গত 6 মাসে আপনি যদি এক্সপোর্ট ফিগার দেখেন, every month it is coming down, every month. So we are worried. আমাদেরকে আপনারা সহযোগিতা করুন, এটাতে যেন জাতি জানে, সরকার যেন আমাদের সাথে বসে এটাকে তড়িঘড়ি না করে, যাতে স্পিনারও বাঁচে, যাতে ওই যে এসএমই ইন্ডাস্ট্রিও বাঁচে। এসএমই যদি না বাঁচে, ওই 40টা 100টা বড় ইন্ডাস্ট্রিকে বাঁচালে ওগুলো দেখলাম 5 আগস্টের পরে একসঙ্গে 2 লাখ 4 লাখ শ্রমিকের চাকরি চলে যাবে। There will be big user price. Definitely আমাদের সাথে সাথে বায়াররা is concerned because ধীরে ধীরে তো একরকম 20% আপনার এই ডিউটি যদি হয় আমরা সহ্য করতে পারবো না, বায়াররা পারবে না। So that is why we all are here, যারা এসএমইদেরকে বেশি আমরা এই যে হাসান ভাই ছোট ফ্যাক্টরি দিয়ে শুরু করে আজকে কোথায় আছে, এবং এখান থেকে আমাদের মতো দু একজন আছে যারা স্পিনার আছে, আমরাও স্বপ্ন দেখি স্পিনার করবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে বসেছি, আবার অনেক সময় আমরা টাইম চেয়ে টাইম পাই না। আপনারা এর আগে বিজেপি প্রেসিডেন্টের বক্তব্য শুনেছেন। তো এই ধরনের সিচুয়েশনে আমরা বিষয়গুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল আমরা কার্যকর কোনো ফল পাইনি।
যার কারণে একটার পর একটা ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে যাচ্ছে, নন পারফর্মিং লোনের পরিমাণটা বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আপনি দেখবেন যে এই সপ্তাহ বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখবেন নন পারফর্মিং লোনের পরিমাণ বেড়ে গেছে। তো এইটা আসলে যদি বাংলাদেশ ব্যাংক এবং সরকার বসে যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ইন্ডাস্ট্রি শুধু স্পিনিং মিল না, স্পিনিং মিলগুলিও বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসও বন্ধ হচ্ছে, সবই কিন্তু বন্ধ হচ্ছে। এবং একটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, এই যে আজকে কম দামে সুতাটা আমরা ইন্ডিয়া থেকে আনতে পারতেছি বা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া থেকে আনি বা চায়না থেকে আনি, বিভিন্ন জায়গা থেকে আনি, এনে আমরা কিন্তু আলটিমেটলি কোনো বেনিফিট আমরা পাই না, কিন্তু বায়াররা বেনিফিটটা নিচ্ছে বায়াররা। তো এই ক্ষেত্রে ইথিক্যাল প্রাইস ফেয়ার প্রাইস এটা নিয়েও কিন্তু আপনাদের কাছে মানে একটু লেখার জন্য আমরা অনুরোধ করব। আপনি ডেটা অ্যানালাইসিস করেন, সেটা হলো কে কি বললো সেটা না, কোন পেপার কি লেখা হয়েছে সেটা না, যে গত 6 মাসে আপনারা অ্যানালাইসিস করেন। আমি আমাদের একটা মিডিয়া গ্রুপ আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি অলরেডি, অনেক এটা মেম্বার যারা নাই নিয়ে আপনাদের কলেজ থেকে 2025 সনে লাস্ট 6 মাসে যে পরিমাণ সুতা ইম্পোর্ট হয়েছে সেটা 2024 লাস্ট 6 মাসের তুলনায় কম। আমার ইম্পোর্ট কমছে। ইভেন ডিসপাইট 2024 লাস্ট 6 মাসে আমাদের একটা বড় আপরাইজিং হয়েছে, আমাদের একটা বড় বিপ্লব ঘটেছে, তখন আমাদের ব্যবসা বাণিজ্য অনেক হ্যাম্পার হয়েছে, তার তুলনায় আমার ইম্পোর্ট 2025 লাস্ট 6 মাসে কম। যেখানে ইম্পোর্ট কম সেই সময় আসলে তারা বাধা দেওয়া হলো। ইম্পোর্ট কম কেন সেটা আমরা সবাই জানি, সেটা ইয়ে করে, বাট আপনি ডেটা দেখেন